ইরান, চীন ও রাশিয়ার জোট ভাঙতে পারেনি আমেরিকা। তেহরানকে ধ্বংস করতে গিয়ে ফাঁদে ট্রাম্প। খামেনি, শি, পুতিন কি নয়া পরাশক্তি? পরমাণু অস্ত্র মহড়ায় মেতেছে রাশিয়া ও বেলারুশ। তদারকি করছে খোদ পুতিন ও লুকাশেঙ্কো। পরমাণু হামলা চালাবে কি পুতিনের দেশ? পাকিস্তানের ব্যাপক তোড়জোড় সত্ত্বেও ইরানে আবারও হামলার প্রস্তুতি আমেরিকার। ব্যর্থ কি আলোচনা? কবে শান্তি আসবে? ইরান, চীন ও রাশিয়ার জোট ভাঙার আমেরিকার মাস্টার প্ল্যান কি ভেস্তে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের ভুলের কারণে? বেইজিং থেকে ট্রাম্প বিদায় নেয়ার মাত্র 4 দিনের মাথায় শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব সেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় চীনের ভরসা এখন রাশিয়ার জ্বালানি। ফলে মার্কিন নিষেধাজ্ঞা পাত্তা না দিয়ে রেকর্ড পরিমাণে পৌঁছেছে মস্কো বেইজিংয়ের বাণিজ্য। ট্রাম্পের একের পর এক ভুল পদক্ষেপ দুই পরাশক্তিকে নিয়ে আসছে আরও কাছে। সঙ্গে যোগ হয়েছে ইরানের ঘনিষ্ঠতা। সব মিলিয়ে ওয়াশিংটনের মাথা ব্যথা এখন চরমে। 2024 সালের মার্কিন নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বুক ফুলিয়ে বলেছিলেন তিনি প্রেসিডেন্ট হলে চীন আর রাশিয়ার জোট ভেঙে চুরমার করে দেবেন। কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টো কাণ্ড। ওয়াশিংটনের ভুল নীতির কারণে এখন ভাঙার বদলে আরও জমে উঠেছে মস্কো ও বেইজিংয়ের দ্বিপাক্ষিক বন্ধুত্ব। চীন থেকে ট্রাম্প বিদায় নেয়ার মাত্র 4 দিনের মাথায় বেইজিংয়ের মাটিতে দাঁড়িয়ে শি জিনপিংকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ আবেগ দেখালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকা এবং ইসরায়েলের শুরু করা ইরান যুদ্ধই মূলত এই দুই পরাশক্তিকে এক ছাতার নিচে দ্রুত টেনে এনেছে। পুতিন ও শি অনেকাংশেই একমত ট্রাম্পের আমেরিকা তাদের জন্য বিপজ্জনক রাষ্ট্র। ইরান যুদ্ধের জেরে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় কপাল খুলে যায় রাশিয়ার। সাশ্রয়ী মূল্যে মস্কোর কাছ থেকে তেল গ্যাস পাওয়ার মোক্ষম সুযোগ হাতছাড়া করেনি বেইজিং। ফলে মার্কিন কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত 4 বছরে চীন রাশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য এক ধাক্কায় $23,700 কোটি গিয়ে ঠেকেছে। চীন দেদারসে রাশিয়ার তেল গ্যাস কেনা শুরু করায় ক্রেমলিনের যুদ্ধ তহবিল এখন কানায় কানায় পূর্ণ। ট্রাম্পের চীন সফরের পরপরই পুতিনকে বেইজিংয়ে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে শি জিনপিংও যেন সাফ জানিয়ে দিলেন চীন রাশিয়ার আন্তঃসম্পর্ক এখন আগের চাইতে অনেক গভীর। পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণঠাসা রাশিয়ার জন্য চীন এখন অনেক বড় ভরসা। সাম্প্রতিক সময়ে সাইবেরিয়া থেকে পাইপলাইনে গ্যাস নেওয়ার পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছে চীন। বিনিময়ে রাশিয়ার সামরিক কারখানায় প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি ও যন্ত্রাংশ যোগান দিচ্ছে বেইজিং। বর্তমানে রাশিয়ার সামরিক ও প্রযুক্তি খাতের 90% যন্ত্রাংশেরই যোগানদাতা চীন। অবশ্য দুই দেশের সম্পর্ক সবসময় এত ভালো ছিল না। সমাজতান্ত্রিক আদর্শ নিয়ে ভিন্ন অবস্থানের কারণে চীন রাশিয়া একসময় একে অপরের শত্রু হয়ে ওঠে। 70-এর দশকে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এই সুযোগটা লুফে নিয়েছিলেন। তিনি চীনকে বন্ধু বানিয়ে ফেলায় তখন দূরে সরে গিয়েছিল রাশিয়া। রাশিয়ার সীমানার কাছাকাছি ন্যাটোর বিস্তার এবং তাইওয়ান নিয়ে চীনকে বারবার উস্কানি দেওয়ায় বাধ্য হয়ে মস্কো ও বেইজিং আবারও জোট বাঁধে। গত কয়েক দশকে আমেরিকার এমন একের পর এক ভুল সিদ্ধান্ত আরও কাছাকাছি নিয়ে আসে চীন এবং রাশিয়াকে। ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামানোর কথা বললেও মার্কিন অস্ত্র ব্যবসায়ীদের লাভের কথা চিন্তা করে তিনি কোনো শক্ত পদক্ষেপ নেননি। ট্রাম্পের চীন সফরের পর বেইজিংয়ে শি জিনপিং ও পুতিনের ঘনিষ্ঠ বৈঠক পরিষ্কার বার্তা দিয়েছে আমেরিকা যতই চেষ্টা করুক নিজেদের অস্তিত্বের স্বার্থেই চীন রাশিয়ার ইস্পাত কঠিন জোট আপাতত ভাঙা অসম্ভব। ট্রাম্পের কূটনৈতিক ব্যর্থতার খেসারত আমেরিকাকে ভবিষ্যতে বেশ ভালোভাবেই দিতে হবে। চীন রাশিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার ফলে দুই দিক থেকে সামরিক ও অর্থনৈতিক চাপে পড়বে ওয়াশিংটন। এতদিন যুক্তরাষ্ট্র একাই পুরো বিশ্ব শাসন করত, কিন্তু এখন বেইজিংয়ের অর্থনৈতিক শক্তি আর মস্কোর সামরিক ও জ্বালানি সম্পদ এক হয়ে সরাসরি চ্যালেঞ্জ করছে তাদের একচ্ছত্র আধিপত্যকে। ইরান যুদ্ধের প্রেক্ষিতে এশিয়া ইউরোপে মার্কিন মিত্ররাও আছে চরম নিরাপত্তাহীনতার মুখে। ট্রাম্পের একের পর এক ভুল সিদ্ধান্ত কি ত্বরান্বিত করছে আমেরিকার পতন? পারমাণবিক অস্ত্র মহড়ায় মেতে উঠেছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়া ও তার অন্যতম প্রধান মিত্র বেলারুশ। যৌথ সামরিক মহড়ায় রাশিয়ার শত শত মিসাইল, উৎক্ষেপণকারী যান, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং পারমাণবিক সাবমেরিন অংশ নেয়, যা ন্যাটোর সঙ্গে চলমান চরম উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই বিশাল সামরিক মহড়া তদারকি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। হঠাৎ করে কেন বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠালো রাশিয়া? এই যৌথ মহড়াকে ঘিরে উদ্বেগে কি পশ্চিমারা? পর্দার আড়ালে কি বড় কিছু ঘটছে? পুতিন কি পরমাণু হামলা চালাবে? কি বলছেন
বিশ্লেষকরা। আন্তর্জাতিক ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে পারমাণবিক শক্তি প্রদর্শনে মেতেছে রাশিয়া ও তার অন্যতম প্রধান মিত্র বেলারুশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর পরিচালনায় মহড়ায় অংশ নেয় রাশিয়ার শত শত মিসাইল উৎক্ষেপণকারী যান, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও পারমাণবিক সাবমেরিন। এতে উৎক্ষেপণ করা হয় আন্তঃমহাদেশীয় হাইপারসোনিক মিসাইল, যা 20 মিনিটের কম সময়ে 5750 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এমন ভয়ানক অস্ত্রের মহড়া? বিশ্লেষকদের ধারণা, পর্দার আড়ালে বড় কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু কি সেই ঘটনা? বিশ্ব কি আবারও কোনো পারমাণবিক অস্ত্রের ব্যবহার দেখতে যাচ্ছে? ইউক্রেন সীমান্ত থেকে মাত্র 200 কিলোমিটার দূরে বেলারুশের সামরিক ঘাঁটিতে রুশ প্রেসিডেন্ট মোতায়েন করেছেন SU-25 যুদ্ধবিমান এবং 500 কিলোমিটার পাল্লার ইস্কান্দার এইম ব্যালিস্টিক মিসাইল সরবরাহ ব্যবস্থা। এসব অস্ত্র মজুদের সামরিক মহড়া নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কৌশলগত পারমাণবিক বাহিনীর প্রস্তুতির স্তর আরও বাড়ানো এখন সময়ের দাবি। ইউক্রেন যুদ্ধের প্রস্তুতিকে কাজে লাগিয়ে এ মহড়া সাজানো হয়েছে। কাউকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকি দিচ্ছে না রাশিয়া বা বেলারুশ। এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন বেলারুশের 71 বছর বয়সী প্রেসিডেন্ট আলেকজান্ডার। তবে যে কোনো মূল্যে পিতৃভূমি রাশিয়াকে রক্ষা করতে বেলারুশ প্রস্তুত বলে জানান তিনি। হঠাৎ কোনো কারণ ছাড়াই রাশিয়ার পক্ষ থেকে বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠানো এবং এই যৌথ মহড়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। জার্মানি ব্রেমেন ইউনিভার্সিটির গবেষক নিকোলে মিত্রখিনের মতে, পর্দার আড়ালে বড় কিছু ঘটতে যাচ্ছে, যা বিশ্ব রাজনীতি ও গণমাধ্যমের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই মহড়াকে ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নতুন সংখ্যা হিসেবে দেখছেন ন্যাটো কর্মকর্তারা। আর এমনটি হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ন্যাটো মহাসচিব মার্ক রুট। পাকিস্তান ও কাতারের ব্যাপক তোড়জোড়, দৌড়ঝাঁপ আর দফায় দফায় বৈঠক সত্ত্বেও ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, এমন দাবি করেছে খোদ মার্কিন সংবাদপত্রগুলো। ইরানের দাবি, তীব্র মতবিরোধের কারণে আমেরিকার সাথে আলোচনায় অগ্রগতি হচ্ছে না। ফলে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে কবে স্থায়ী শান্তি আসবে তা এখন চরম অনিশ্চয়তার মুখে। ৪৫ দিন পেরিয়ে গেছে ইরান আমেরিকার মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির। শান্তি চুক্তির জন্য ব্যাপক তোড়জোড়, দৌড়ঝাঁপ আর দফায় দফায় বৈঠকের পরও কোনো সুরাহা হয়নি। এখনও এই ইস্যুতে একমত হতে পারেনি দুই পক্ষ। কেউ কাউকে ছাড় দিতে নারাজ ইরান ও আমেরিকা। প্রশ্ন উঠেছে, না শান্তি না যুদ্ধ, এমন গুমোট পরিস্থিতি কবে কাটবে? কবে স্থায়ী শান্তি আসবে মুসলিম দেশগুলোতে? মাত্র একদিন আগেই শুক্রবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে জানিয়ে শিগগিরই শান্তি চুক্তি হতে পারে বলে জোরালো আভাস দিয়েছিল ইরান ও আমেরিকা দুই পক্ষই। কিন্তু 24 ঘন্টা পার হওয়ার আগেই আবারও সেই একই পরিস্থিতি। ভেস্তে যেতে বসেছে আলোচনা, কমে আসছে শান্তি চুক্তির সম্ভাবনা। শেষ পর্যন্ত আবারও ব্যর্থ হওয়ার পথে মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতারের সব শান্তি প্রচেষ্টা। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পাঠানো শান্তি প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি ওয়াশিংটনের সাথে বার্তা বিনিময় চলছে। সামান্য অগ্রগতি হলেও শান্তি চুক্তি করার মতো পরিবেশ তৈরি হয়নি। দুই দেশের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য আর অবিশ্বাসের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বলেন, আলোচনার মাধ্যমে লেবানন সহ সব অঞ্চলে সংঘর্ষ শেষ করা ইরানের মূল লক্ষ্য হলেও যুক্তরাষ্ট্র চায় ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা। পরমাণু ইস্যুতে তেহরান এক চুলো ছাড় দিবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। আলোচনায় যুক্তরাষ্ট্র বরাবরের মতো অতিরিক্ত এবং অযৌক্তিক দাবি করছে বলেও অভিযোগ তুলেন তিনি। ব্যাপক চাপ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অন্যায় দাবির মুখে ইরান কখনোই মাথা নত করবে না বলে পরিষ্কার জানিয়ে দেন। এমন পরিস্থিতিতে শান্তি নয়, বরং ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনাও গুরুত্বের সাথে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নতুন সামরিক অভিযানের রূপরেখা নিয়ে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে বৈঠকও করেছেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজ জানিয়েছে, ইরানের ওপর নতুন হামলার প্রস্তুতি চলছে। তবে কবে হামলা হতে পারে তা এখনও ঠিক হয়নি। নতুন করে ইরানে হামলা শুরুর ইঙ্গিত দিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্পও। শান্তি আলোচনার অত্যন্ত ধীর অগ্রগতিতে হতাশা জানিয়েছেন তিনি। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া যাবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, শান্তি আলোচনায় সামান্য অগ্রগতি হলেও এখনও অনেক কাজ বাকি। আমিও ইরানিদের সাথে একমত। আলোচনা খুব সামান্যই এগিয়েছে, আমরা এখনো লক্ষ্যে পৌঁছাইনি। প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভালো চুক্তি করতে চান। প্রেসিডেন্টের একমাত্র শর্ত, ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে এবং বিষয়টি সমাধান করতে হবে।
শান্তি চুক্তির অনিশ্চয়তা আর নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কার মধ্যেও হার মানতে নারাজ মধ্যস্থতাকারী পাকিস্তান। ইসলামাবাদের শান্তি প্রচেষ্টায় এবার সরাসরি যোগ দিয়েছে কাতার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে ইরানে অবস্থান করছেন পাকিস্তান ও কাতারের প্রতিনিধি দল। ইরানের শীর্ষ নেতাদের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি তেহরানের বার্তা পৌঁছে দিচ্ছেন ওয়াশিংটনে। দুই পক্ষকে রাজি করাতে পাকিস্তান আর কাতারের এই চেষ্টা সফল হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী গাবার্ড। স্বামীর ক্যান্সার ধরা পড়ার কথা জানিয়ে শুক্রবার এই ঘোষণা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে তুলসী গাবার্ড জানান, তার স্বামী আব্রাহামের সম্প্রতি অতি বিরল ধরনের বোন ক্যান্সার ধরা পড়েছে। আগামী সপ্তাহ এবং মাসগুলোতে তুলসী গাবার্ডকে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই সময় স্বামীর পাশে থাকা অত্যন্ত জরুরি বলে মনে করে গোয়েন্দা পরিচালকের পদ থেকে সরে দাঁড়াতে চান তিনি। তুলসী গাবার্ড জানান, আগামী 30 জুন থেকে তার পদত্যাগ বা অব্যাহতি কার্যকর হবে। চিঠিতে তুলসী গাবার্ড এসব তথ্য দিলেও হোয়াইট হাউসের এক সূত্র দাবি করেছে ট্রাম্প প্রশাসন তাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে। আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। তবে ইরান যুদ্ধকে ঘিরে বিশ্বজুড়ে বেড়ে চলা জ্বালানি তেলের দাম আর ডলারের মূল্যের অগ্রগতির প্রভাব পড়েছে এবারের কোরবানির পশুর দামেও। এশিয়া থেকে মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলোর বাজারে উৎসব আনন্দের পাশাপাশি আছে অর্থনৈতিক চাপের ছাপও। পশু বাড়তি দামের কারণে দুশ্চিন্তায় অনেক ক্রেতা। কোরবানিকে সামনে রেখে ইন্দোনেশিয়ার পশুর হাটগুলো জমে উঠলেও বাড়তি দামের কারণে ভাটা পড়েছে পশু বিক্রিতে। কেমন চলছে ইন্দোনেশিয়ার এবারের কোরবানির পশুর বাজার, আর কিভাবে বদলে যাচ্ছে দেশটির ঐতিহ্যবাহী পশু বেচাকেনার চিত্র? প্রায় চলে এসেছে পবিত্র ঈদুল আজহা, তবে এখনও জমজমাট হয়ে ওঠেনি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার পশুর হাটগুলো। এবারের চিত্রটা অন্য বছরের তুলনায় বেশ ভিন্ন। একদিকে রয়েছে বিশ্ব রাজনীতির প্রভাবে আকাশ ছোঁয়া জ্বালানি তেল আর ডলারের মূল্যবৃদ্ধি, অন্যদিকে রয়েছে কিছু উদ্যোক্তার হাত ধরে মরুভূমির উটের মতো বিকল্প পশুর নতুন সম্ভাবনা। সব মিলিয়ে এক মিশ্র আমেজ বিরাজ করছে দেশটির কোরবানির পশুর বাজারগুলোতে। পশ্চিম জাভার ডেপোক এলাকায় অস্থায়ী ক্যাটেল মল বা গরুর হাটগুলোতে পা রাখলেই চোখে পড়ে সারি সারি গরু ও ছাগলের ভিড়। কিন্তু বাজারের এই জাঁকজমক ভাবের আড়ালে বিক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। বিশ্ববাজারে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত ও উত্তেজনার জেরে জ্বালানি তেলের দাম অনেকটাই বেড়ে গেছে, আর এর সরাসরি প্রভাব পড়েছে ইন্দোনেশিয়ার মুদ্রার ওপর। হাজি রমদনির মতো অভিজ্ঞ পশু বিক্রেতারা পরিস্থিতি সামাল দিতে এক অভিনব কৌশল নিয়েছেন। তিনি জানান, বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে যখন জ্বালানি তেলের দাম স্থিতিশীল ছিল তখনই তিনি খামারের জন্য পশু কিনে রেখেছিলেন, ফলে এখন কিছুটা কম দামে পশু বিক্রি করতে পারছেন। মে মাসে এসে নতুন করে গরু কিনতে গেলে যে পুঁজি লাগতো তাতে সাধারণ ক্রেতাদের পক্ষে কোরবানি দেয়া অসম্ভব হয়ে পড়ত। বাজারে ক্রেতার সংখ্যা গত বছরের তুলনায় প্রায় 30% কমে গেছে বলে অনেক বিক্রেতা আক্ষেপ করছেন। জাকার্তার ছাগলের বাজারেও একই চিত্র। অন্যান্য বছর ঈদের বেশ কিছুদিন আগেই যেখানে বুকিং শেষ হয়ে যেত, সেখানে এবার ক্রেতাদের আনাগোনা অনেক কম। পূর্ব জাভার মোজোকার্টো এলাকায় দেখা গেছে এক চমৎকার ও ব্যতিক্রমী উদ্যোগ। সেখানে ফাইজাল এফেন্দির মতো কিছু খামারি কোরবানির বাজারে এক নতুন মাত্রা যোগ করছেন। তারা ইন্দোনেশিয়ার মাটিতেই গড়ে তুলেছেন উটের খামার। সাধারণত দেশটির মানুষ চিড়িয়াখানা ছাড়া উট দেখার সুযোগ খুব একটা পায় না, কিন্তু ফাইজাল এখন তার সবুজ চারণভূমিতে উটের খামার করেছেন। ফাইজাল এফেন্দি জানান, প্রতি বছর কোরবানি ঈদের সময় গরু বা ছাগলের দাম ভালো থাকলেও বছরের বাকি সময়টাতে আমদানিকৃত মাংসের সাথে প্রতিযোগিতায় পেরে ওঠেন না খামারিরা। এই লোকসান থেকে বাঁচতে বিকল্প হিসেবে তারা উট পালনের দিকে ঝুঁকছেন। স্থানীয় মানুষের মধ্যে উটের প্রতি আগ্রহ ও চাহিদা বেশ ইতিবাচক। তবে ইন্দোনেশিয়ায় উট কোরবানি দেওয়ার ক্ষেত্রে কিছু ধর্মীয় ও প্রশাসনিক জটিলতাও রয়ে গেছে। যেমন, দেশটিতে এখনও উট জবাইয়ের জন্য সুনির্দিষ্ট কোনো কসাইখানা বা সরকারি নীতিমালা নেই। সব মিলিয়ে এবারে ইন্দোনেশিয়ার পশুর হাট যেমন একদিকে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মুখোমুখি, তেমনি অন্যদিকে দেশীয় খামারিদের নতুন পথ খোঁজার এক দারুণ গল্প বলছে। প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতিতেও কোরবানির ত্যাগের চেতনা আর নতুন সম্ভাবনার হাতছানি, এই দুয়ে মিলেই এখন আবর্তিত হচ্ছে ইন্দোনেশিয়ার ঈদের আমেজ। বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনা যেন থামছেই না। গেল প্রায় 2 সপ্তাহ ধরে রয়টার্স, এএফপি থেকে শুরু করে পাকিস্তান, ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হচ্ছে বাংলাদেশের কোরবানির ঈদ সেন্সেশন ডোনাল্ড ট্রাম্প নামের এই মহিষের গল্প।
সোনালী চুল আর গোলাপি রঙের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মিল থাকায় সামাজিক মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে এই মহিষ। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, দুনিয়া জুড়ে ততই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের আলোচিত গোলাপি মহিষ ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কেবল নামেই নয়, চেহারাতেও এই মহিষের অদ্ভুত সাদৃশ্য আছে বলে ব্যঙ্গ করছেন নেটিজেনরা। শুরুতে দক্ষিণ এশিয়া, ক্রমে মধ্যপ্রাচ্য সহ এশিয়ার অন্যান্য অঞ্চলের পর এবার একে একে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও ফলাও করে প্রচার করা হচ্ছে মহিষ ডোনাল্ড ট্রাম্পের বিপুল তারকা খ্যাতির খবর। কারো কারো মতে এই মহিষ এখন এতটাই আলোচিত যে এমন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম নেই যারা এর খবর প্রচার করেনি। এরই ধারাবাহিকতায় এবারে প্রভাবশালী সংবাদ মাধ্যম রয়টার্সেও এলো এর খবর। রয়টার্সের বিশেষ ওই প্রতিবেদনের শিরোনাম দেয়া হয়েছে বাংলাদেশে ঈদের চমক, বিরল মহিষ ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে, কোরবানির ঈদকে সামনে রেখে বাংলাদেশে বিরল এক অ্যালবিনো মহিষ এখন অপ্রত্যাশিত তারকা খ্যাতি পেয়েছে। লম্বা সোনালী চুলওয়ালা এই মহিষটিকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে কৌতূহলী মানুষ। কেউ কেউ দূর দূরান্তের জেলা থেকেও আসছে সেলফি ও ভিডিও তুলতে। অনেকের দাবি, এই মহিষের চেহারার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আশ্চর্য মিল রয়েছে। রয়টার্স জানায়, বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার এক খামারে লালন পালন করা প্রায় 700 কেজি ওজনের এই মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখার কারণ এর কপালের ওপর ঝুলে থাকা সোনালী রঙের চুল অনেকের কাছেই ট্রাম্পের বিখ্যাত হেয়ার স্টাইলের মতো মনে হয়েছে। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা রয়টার্সকে বলেন, মহিষটির নাম ডোনাল্ড ট্রাম্প রেখেছে আমার ছোট ভাই, কারণ এর কপালের সামনের চুল দেখতে ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো। তিনি আরো বলেন, দেখতে আকর্ষণীয় হলেও স্বভাবে এটি খুব শান্ত। অ্যালবিনো মহিষ সাধারণত শান্ত স্বভাবেরই হয়। উস্কানি না দিলে এটি আক্রমণাত্মক আচরণ করে না। ইতোমধ্যেই মহিষটি বিক্রি হয়ে গেছে। আসন্ন ঈদে এটিকে কোরবানি দেয়া হবে বলে জানিয়েছে রয়টার্স। কেবল রয়টার্স নয়, এরই মাঝে এএফপি, দ্য নিউ ইয়র্ক পোস্ট, দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেন্ডেন্ট, ফ্রান্স 24, দ্য সান, আরটি নিউজ, আরব নিউজ, সাউথ চায়না মর্নিং পোস্ট, এনডিটিভি, ডন সহ গোটা বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে ঝড় তুলেছে বাংলাদেশের সোনালী চুলওয়ালা বিরল এই মহিষ। সব মিলিয়ে এটি লাভ করেছে বিশ্ব তারকার খ্যাতি। এদিকে ইরানেরও চোখ এড়ায়নি এই মহিষ। এরই মাঝে এটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খোঁচাও দিয়েছে তারা। রাশিয়ার ইরানি দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্ট থেকে মহিষটির ভিডিও শেয়ার করে লিখেছে, বেচারা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির। ট্রাম্পের সঙ্গে তুলনার পর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে। ওই পোস্টের সঙ্গে মহিষ ট্রাম্পকে নিয়ে করা রুশ সংবাদ মাধ্যম আরটি নিউজের একটি প্রতিবেদনও শেয়ার করেছে ইরানি দূতাবাস। এছাড়া ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের পেজগুলোতে সাড়া ফেলেছে মহিষ ডোনাল্ড ট্রাম্প। সেগুলোতে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে জুড়ে দেয়া হচ্ছে এই মহিষের সংবাদ। সব মিলিয়ে কোরবানির ঈদ ঘিরে বাংলাদেশে জন্ম নেওয়া এই ভাইরাল গল্প এখন আর শুধু একটি মহিষের গল্প নয়, এটি হয়ে উঠেছে একটি বৈশ্বিক অনলাইন ট্রেন্ড, যেখানে বাস্তবতা, কৌতূহল, বিশ্ব রাজনীতি আর ডিজিটাল পপ সংস্কৃতি এক হয়ে গেছে।